বড়দের প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এটা খুব কঠিন কাজ। মঞ্চে নাটক করা আর এই মানুষের সামনে দাঁড়িয়ে সে বিষয়ে আলোচনা করা আর কঠিন ব্যাপার। বাবু বলেছি আমার একটু লোক সামলাতে পারবে, এই জন্য চলে এলাম তান্ত্রিক কাছে। আমি কৃতজ্ঞ এবং একটা আলোচনা সবাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এর আগেও একবার আমি এসেছিলাম, ওখানে হয়েছিল আমাদের ছোটরা সাজা নাটক। ছোটদের মনোবিকাশে থিয়েটারের ভূমিকা। প্রশ্ন হচ্ছে যে এখন আমরা এইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি কেন? শিশুদের মনোবিকাশে কি কোনো ব্যাঘাত ঘটছে? যদি ঘটে তাহলে ঘটার কারণগুলো আগে আমাদের জানা দরকার। অসুখ হওয়ার পরে চিকিৎসা থেকে অসুখ না হওয়ার চিকিৎসা করাটা অনেক ভালো। শিশুদের মনোবিকাশে কয়েকটা বাধা আছে। একটা হচ্ছে সামাজিক বিষয়গুলো বিশ্লেষণ করতে না পারার অক্ষমতা, যেটা শিশুরা পারে না। আর এই অক্ষমতাগুলো দীর্ঘদিনের অভ্যাস বশত তাদের মধ্যে গড়ে ওঠে, অথবা তাদের কোনো নিজেদের ছোটখাটো কোনো চাহিদা চরিতার্থ করার জন্য এই বাস্তব পরিস্থিতিটাকে অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। এবং তার উপরে যেটা আছে আমাদের রাষ্ট্র, সমাজ এবং সর্বোপরি পরিবারের ভূমিকা। রাষ্ট্র তার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান, বিচারালয়, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চাইবে যে দেশের যুব সমাজ বা শিশুরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাক যাতে তারা একটা জড় বস্তুর মতো একটা একক ইউনিটে পরিণত হয়, তাদের যেন প্রশ্ন করার ক্ষমতা না থাকে। রাষ্ট্র যা বলবে তাতে হ্যাঁ বলবে, রাষ্ট্র না বলবে তাতে সে না বলবে। আর পরিবারে আমরা যারা অভিভাবক আছি, আমরাও একটা তীর বাঁচিয়েছি। মধ্যবিত্ত পরিবারের আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, আমরা সবাই চাই যে আমার ছেলে মেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত, ভালো শিখে পড়ুক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, তারপরে শান্তিতে একটা ভবিষ্যৎ, সুখের জীবন উদযাপন। এটা আমাদের সব বাবা মায়ের চাহিদা। এই চাহিদার মধ্যে কোনো দোষের নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যেখানে পৌঁছাতে চাচ্ছি সেই জায়গাটা কিন্তু লিমিটেড, ছোট জায়গা, ওই লটারিতে ফার্স্ট প্রাইজ পাওয়ার মতো। সংক্ষেপ করে দেখা গেছে আমাদের ভারতবর্ষের শিক্ষিত, উচ্চ শিক্ষিতের হার 100 জনের মধ্যে মাত্র 4 জন। আর এই 4 জনের মধ্যে 2 জন হচ্ছে আমাদের মতো পরিবারের মানুষ, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের পরিবারের মানুষ। যারা ধনী ব্যক্তি তারা টাকা দিয়ে শিক্ষাটাকে কিনছে, আমাদের মতো মধ্যবিত্ত সরল মানুষ সেখানে পৌঁছাতে পারছে না। চেষ্টা করছে, এই চেষ্টা করতে করতে একটা সময় আমরা হাল ছেড়ে দিয়ে সেখান থেকে এটা হয়ে বেরিয়ে আসছি। সমীক্ষা এটাও দেখা গেছে এই যে উচ্চশিক্ষিত যারা ইউনিভার্সিটিতে ভালো পড়ুয়া, এই সংখ্যা 111 জনের মধ্যে 1 জন হচ্ছে আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মানুষ। তাহলে আমরা লক্ষ লক্ষ অভিভাবক চাইছি আমার সন্তান ওখানে যাক, কিন্তু পরিসংখ্যান বলছে সবাই দিতে পারছে না। মাঝপথে তারা হারিয়ে যাচ্ছে। এই মাঝপথে হারিয়ে যাওয়ার জন্য যেমন অভিভাবকের মনে একটা হতাশা কাজ করছে, তারা তার সন্তানকে যে স্বপ্নটা কি ছিল বড় হওয়ার, অমুক হওয়ার, তমুক হওয়ার, তাদের মধ্যে একটা হতাশা নিয়ে আসছে। তখন কি হচ্ছে, তারা কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, কেউ আত্মহত্যা করছে,
আবার কিন্তু আমাদের বর্তমান সমাজে যারা একটু প্রভাবশালী মানুষ, তাদের কাছে সর্বস্ব দেখিয়ে দিয়ে একটা ছোটখাটো নিশ্চিত জীবনযাপনের জন্য তারা বেছে নিচ্ছে এই পথটা। অর্থাৎ স্বপ্নগুলো মাঝপথে মরে যাচ্ছে। 1994 সালে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই শিশুদের মনোবিকাশের উপর একটা সমীক্ষা চালায়। সেই সমীক্ষাতে তারা বিশেষ করে জোর দিয়েছিলেন যে মানবিক বা মানসিক দক্ষতা অর্জনের বিষয়ে। সেইটা নিয়ে তারা অনুসন্ধান করতে করতে, পর্যবেক্ষণ করতে করতে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে একটা জায়গায় এলেন যে শিশুদের মধ্যে এমন কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো যদি শিশুরা নিজেদেরকে মধ্যে ঢোকাতে পারে, তাহলে সমাজের সঙ্গে লড়াই করার ক্ষমতা তাদের থাকবে। সে বিষয়গুলো তারা বলেছেন, 8-10টা বিষয় তারা বলেছেন, যে বিষয়গুলো রবীন্দ্রনাথ ঠাকুরও হাতে কলমে পুড়িয়ে দিয়েছিলেন শান্তিনিকেতনের বিপক্ষে। অন্যান্য অনেক মনোবিজ্ঞানীও সেটা মেনেছেন। প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কোন বিষয়ে একটা কিছু হলে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা করবো কি করবো না। এই দোলাচালের মধ্যে শিশু থাকে। সমস্যার সমাধান করতে হবে, তাকে সমস্যার সম্মুখীন হওয়া হোক, কিন্তু এই সমস্যার সমাধানের প্রচেষ্টা পথটাও তাকে বের করতে হবে। সৃজনশীল চিন্তা ভাবনা, নতুন কিছু তৈরি করা। আমি দুটো উদাহরণ দিচ্ছি। এখানে বসে আছে সিন্ধু, চাম্পান, এরা থিয়েটার করতে করতে ওরা নিজেরাই থিয়েটার তৈরি করছে। এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, আমাদের থেকে সুমি, সুমন, বিবর্ষণ, ওরা নিজেরা ছোটরায় থিয়েটার তৈরি, শুধু ইউনিটে না, যে যে স্কুলে পড়ে সেই স্কুলে ছাত্রদের নিয়ে তাদের শেখানো জিনিসগুলো নতুন করে তাদের মতো করে শেখানোর তারা চেষ্টা করছে। এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এটা বাচ্চাদের মধ্যে থাকতে হবে, অর্জন করতে হবে। আর যদি বিচারমূলক সিদ্ধান্ত, আমাকে বিচারমূলক নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, এই গুণটা থাকতে হবে। কার্যকরী সমযোজন দক্ষতা, আর একটা হচ্ছে আন্তঃব্যক্তিক সমযোজন দক্ষতা। সেটা কি? মানিয়ে নেওয়া, একটা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, আর একটা অন্য ব্যক্তির মানসিকতার সঙ্গে আমার ব্যক্তির আদান প্রদানের মাধ্যমে দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি করা। কিছুদিন আগে রবীন্দ্রমোহনের দেবশঙ্কর এসেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, ভালো লেগেছিল, যে থিয়েটার হচ্ছে দর্শক এবং যারা মঞ্চে আছে তাদের মধ্যে একটা যোগ স্থাপন করতে হবে, রিলেশন। এইখানে একজন মানুষকে তার সমাজের সাথে এবং তার পাশের মানুষের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। তাকে সিম্প্যাথি না, ইমপ্যাথি অর্জন করতে হবে। একটা বাচ্চার কষ্ট হচ্ছে, আমি বলবো আহা তোর খুব কষ্ট হচ্ছে না, তার কষ্টটা আমাকে অনুধাবন করতে হবে। সে যেন মনে না করে ও আমাকে করুণা করছে, দয়া করছে, এটা করলে হবে না। তার ব্যথা যন্ত্রণার অংশীদার আমার করতে হবে, যেটা আমরা বেশিরভাগ মানুষ করি না। পাশের বাড়িতে তার দুর্ঘটনা ঘটলে আমরা যাই, দেখি আহা করে চলে আসে। তারপর যখন লোকটা মারা যায়, সেই ব্যক্তি মারা যায় রাত 12টা বাজে, তখন বাড়ির গার্ডিয়ান করি এত রাতে করে যেতে হবে, তুই বাড়ি থাক, ওরা নিজেরা দেখা। এই যে পাশ কাটিয়ে চলা, এই আমাদের পাশ কাটিয়ে চলাটা শিশুদের মধ্যে সংক্রামিত হচ্ছে বলে ওরাও এই পাশ কাটিয়ে চলা। একদিকে রাষ্ট্র চাইছে ও যেন কথা বলতে না পারে, আমি যেটা বলবো আমার মতেও মত, আমার সিদ্ধান্তেও সিদ্ধান্ত, আমার মতের বিরুদ্ধে গেলে রাষ্ট্রবিরোধী, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ও দেশদ্রোহী। এটা রাষ্ট্র চাইছে, আমরা অভিভাবকরা চাইছি শান্তিতে থাকবে, কিন্তু শান্তি থাকা যাবে না। শান্তি থাকতে গেলে তাকে এইগুলোকে যেগুলো ওভারকাম করতে হবে, তাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, তাকে স্ট্রেস, চাপ
চাপটাকে কন্ট্রোল করতে হবে। এইগুলো যদি শেখা যায় একটা শিশুর মধ্যে, এই গুণগুলো যদি ডেভেলপ হয়, তাহলে তার যে মানসিক উন্নতি, যেটা ডব্লিউএইচও করতে চেয়েছিলেন, কেন শিশুদের মানসিক উন্নতি কিভাবে হবে, তাহলে তাদের মধ্যে মানসিক উন্নতি হবে এবং সমাজের সঙ্গে লড়াই করার ক্ষমতা তাদের থাকবে। তারা সত্য, মিথ্যা, ভালো মন্দ সবকিছু বিচার করতে পারবে। কারণ ওই যে বললাম, কোনো কিছু থেকে হতাশায় নিজেকে শেষ করে দিতে পারে না, যে আমি কি করবো, এই আমার এই জায়গায় সে যেতে পারবে না, সেটা এরা পাচ্ছে না। এরা লড়াই করছে বাঁচার জন্য। আমাদের বসে একটি ছেলে আছে মানবেন্দ্র পাল, আপনারা সবাই ছিলেন, কত কষ্ট করে থিয়েটার করে, এখন একটা চায়ের দোকান করেছে, মনোবিজ্ঞান বাবু অভিনয় করে, ভালো ছেলে। সকালবেলা রাজনীতির কাজ করে ট্রেনে করে, বিকালে ট্রেনে কলকাতায় যেত, ওখানে অভিনয় শিখে রাত্রিবেলা সে আমার বাড়ি ফিরে বলতে ভোরবেলা আবার যেত কাজ করতো। হ্যাঁ, ও কথা আমি বলি সবাইকে, যে এই জায়গা থেকে সমীক্ষা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই শিশুদের স্বাস্থ্য মনোবিকাশ সম্পর্কে একটা পুস্তিকা দেয় 1994। যদি এর আগে রবীন্দ্রনাথ এই তথ্যগুলো সব বলে গেছে, সেখানে তারা বলেছেন role play is perhaps the best method of life skill. অভিনয়ে বোধহয় সব থেকে ভালো পথ মানুষের জীবনটাকে তৈরি করে নেওয়া। এটা আমার কথা, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা সমীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে এই অভিনয়কে শিক্ষার অঙ্গ হিসাবে সিলেবাসে ঢোকাচ্ছে। কারণ শিক্ষা তখনই সম্পূর্ণ হবে যখন একটা শিশুর মধ্যে এই সামাজিক গুণাবলী বিকাশ করবে, যেটা স্কুল শিক্ষার মধ্যে নেই। স্কুল শিক্ষার মধ্যে আছে কতগুলো বই পড়ার বিষয়, যেটা মানুষকে কোথা পাখির মধ্যে তৈরি করবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোথা কাহিনীর মধ্যে দেখানো হয়েছে। যে কারণে জ্ঞান বিজ্ঞান সব ডুবে যাবে। তো আমরা যারা ছোটরা আছি এখানে বা অভিভাবক আছি, তাদের এই বিষয়টা একটুখানি মানে সবাই হয়তো জানে, তবু আমার মনে হচ্ছে এই কয়েকটা ছেলে আমার এখানে অভিনয় করছে, হঠাৎ মাধ্যমিক পরীক্ষার আগে বললো এই পরীক্ষাটা হয়ে যাক, আবার আর আসে নাকি কেন? ওই মাধ্যমিক পরীক্ষা দোহাই দিয়ে এই যে 8-10 মাসও ঘুরে বেড়ালো মুক্ত আনন্দ সাথ, যেটা আমি প্রথমেই বললাম যে সিদ্ধান্ত বা সমাজ থেকে বাস্তবে সম্মুখ না হওয়ার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা, একটা সামান্য নিজের স্বার্থের জন্য, মুক্ত আনন্দের জন্য ওই আনন্দ পেয়ে গেছিল, ও আর এখানে আসছে। এটার জন্য লেখাপড়া নষ্ট হয় না, খারাপ হয় না, বরং লক্ষ লক্ষ উদাহরণ আছে যারা থিয়েটার করে তারা লেখাপড়ায় অনেক ভালো করে। কারণ কি, থিয়েটারে আমরা প্রথমেই যেটা শিখে মনোসংযোগ করা, কনসেন্ট্রেশন, অবজারভেশন, এগুলো যারা বাচ্চারা যায় সবাই এই কথাগুলো বলে। এটা তো লেখাপড়ার ক্ষেত্রে দরকার। একটা বাচ্চা পড়তে বসেছে, তার মনটা যদি বইয়ের মধ্যে না থাকে, কনসেন্ট্রেশন না থাকে, সারাদিন ধরে পড়লেও তার পড়া তৈরি হবে। থিয়েটার এই শিক্ষা দেয়। আমরা যে ধর্মীয় দিকে যাই, ধর্মী নাটক শাস্ত্রটি একদম বলা আছে, যখন দেবতাদের সঙ্গে অসুরদের বিরাট যুদ্ধ চলছে, চারিদিকে অশান্তি, তখন যে রচিত হলো এই নাট্যশাস্ত্র ভরপুর, যেখানে প্রথম নাটক হলো দেবতাদের সঙ্গে ওই দৈত্যের যে সমুদ্র মন্থনের যে বিষয়টা, ওইটাই নাটক আকারে উপস্থাপন করা হলো। এই শান্তির পক্ষে আনার জন্য, যুদ্ধ এগুলো বন্ধ করার জন্য, কেউই বন্ধ করার জন্য। এইরকম জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই বিষয়টা আলোচনা করছি কেন? আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো কিছু শিখতে পারছি না। সবটাই রাষ্ট্র আমাদের দিয়ে বলাচ্ছে, আমরা সেটাই করছি। থিয়েটারের একটা ছিল, কাহিনী ছিলেন, ওর নামটা বোধ হয় গোগেল, তিনি সাথে মিথ্যে কথা বলতেন, তার 4টা ছিল। তাই তুমি সারাদিন মিথ্যে কথা বলবে, একটা মিথ্যে কথা 1000 বার 2000 বার বললে মানুষ সেটা বিশ্বাস করবে।
এখন আমাদের সময়টা ঠিক সেই রকম যাচ্ছে। টিভিতে খুলতে প্রত্যেকটা নেতা সারাদিন মিথ্যে কথা বলছে, আর এই মিথ্যে কথা শুনতে 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 কখনো আমাদের মনে হচ্ছে না বোধ হয় এই যে মনের মধ্যে কিছুটা গেল আর ওখান হিসেবে হতে পারে। তো যাই হোক, আমাদের এখানে কত কিছু বাচ্চাদের পারফরমেন্স দেখবো, ছুটি নাটক শুনবো। আমি আর কিছু বলছি না, আমি বক্তৃতা দিলাম না, আমার অভিজ্ঞতাটা শুধু আপনাদের সাথে শিল্পীদের সাথে শেয়ার করলাম। বিশ্ব নাট্য দিবসে একজন নাটকের সাধারণ কর্মী হিসাবে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ কমল কুমার পাল মহাশয়কে, তোমার ভাবনা